এই ছেলে, এখানে কি করছো? পিছনে তাকাতেই দেখি পুলিশ। ও সরি, এ তো দেখি পুলিশই। ধুর, দিন দিন কি চোখে কম দেখতে পাইতেছি? সেটা বড় কথা নয়, বড় কথা হলো ছোটবেলা থেকে আমি পুলিশকে অনেক ভয় পাই। এত রাতে এখানে কি তোমার? মানে হয়েছে কি? মাহমুদ জীবন বাঁচাতে চাস তো দে দৌড়, বলেই দৌড় শুরু করলাম। এই ছেলে, দৌড়াচ্ছিস কেন? ওই দাঁড়া বলছি। পুলিশিনী আমারও পিছন পিছন ছুটতে লাগলো। দৌড়া মাহমুদ দৌড়া, নাইলে তোর আজ রক্ষা নাই। দাঁড়া, এই পোলা দাঁড়া, না হলে কিন্তু গুলি করে দেব। ও আল্লাহ গো, এ বলে কি গুলি করবে? ও আম্মু গো, তুমি কই? তোমার পোলাটারে বাঁচাও। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছি। আমার মনে হচ্ছে আমি যদি অলিম্পিয়াড প্রতিযোগিতায় নাম লিখাতাম তাহলে শিওর দৌড়ে নোবেল পেতাম। এই দাঁড়া, আমি কিন্তু গুলি করতে বাধ্য হব। শালি এখনো পিছন পিছন আসতেছেই, ওর কি ক্লান্ত লাগে না? আল্লাহ গো, এই পুলিশিনীকে আমার পিছন থেকে দূর করো, তাহলে আমি সামনের শুক্রবারে 4 টাকার বাতাসা দিব। পুলিশিনী অনেক কাছে চলে এসেছে আমার, আর সামনেও একটা মোড়। লজ্জা লজ্জা, ছেলে হয়ে মেয়েদের সাথে দৌড়ে পারছি না। শালি কত জোরে দৌড়াচ্ছে। সামনের মোড় যেই না ঘুরতে যাব তখনই আমার জুতার স্লিপ খেয়ে পড়ে যায়। ও আল্লাহ গো, আমার কোমর মনে হয় গেল। এই শালা, এবার কোথায় যাবি? পুলিশিনী আমার কাছে এসে আমার কলার চেপে ধরে বলল, কিন্তু কে দেয়? পুলিশিনীর কথার উত্তর, ওরে মা গো, আমার পাটা মনে হয় ভেঙে গেছে। ও আম্মু, তুমি কই? এই শালা, চিল্লাবি না, তোর পা ভাঙে নাই, ছুলে গেছে। সত্যি তো আমার পা ভাঙে নাই, ছুলে গেছে। এবার বল, তুই আমাকে দেখে এমন করে দৌড়াচ্ছিলি কেন? আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, দয়া করে আমাকে জেলে নিবেন না। এই একদম চুপ কর, নাকা কান্না করবি না। আমি মুখে হাত দিয়ে চুপ হয়ে গেলাম। এবার আমার কথার উত্তর দে। কোন কথার? তুই আমাকে দেখে দৌড়াচ্ছিলি কেন? আসলে আমি পুলিশকে দেখলে অনেক ভয় পাই। কেন রে, তুই কি চোর? ছি, নাউজুবিল্লাহ, এসবের কিছু আমি নই। আসলে পুলিশরা অনেক বদমেজাজি হয়। এই কি বললি? কিছু না, কিছু না। এবার বল, তুই রাত 11:15টার সময় রাস্তায় কেন? কোন খারাপ মতলব নিয়ে বের হয়েছিস সেটা বল। বিশ্বাস করুন, আমার কোনো খারাপ মতলব নাই। আমি তো টিউশনি করে বাসায় ফিরছিলাম। হেই, আমাকে দেখি কি তোর পাগল মনে হয়? এত রাতে কিসের টিউশনি? আসলে স্টুডেন্টের মা আমাকে রাতের খাবার না খাইয়ে ছাড়ছিল না, তাই আসতে এত দেরি হয়ে গেল। বিশ্বাস করুন, আমি কোনো চোর না। বুঝলাম। তবে তুই পুলিশকে দেখলে ভয় পাস কেন? আসলে আমি যখন 3য় শ্রেণীতে পড়ি তখন আমাদের পাশের বাসার এক আঙ্কেলকে পুলিশ অনেক মেরেছিল, আর তখন থেকে পুলিশকে অনেক ভয় পাই। কেন মেরেছিল? উনি নেশা করতো বলে। তুই কি নেশা করিস? ও মা, ছি, আমি অমন না। বুঝলাম। তা তোর নাম কি? জি, আমার নাম তানবীর মাহমুদ। এখন বাসায় যা, এবারের মতো পার পেয়ে গেলি। এরপর যেন তোকে এত রাতে এই রাস্তায় না দেখি। আমার আর পাইকে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে দ্রুত পায়ে বাসার দিকে এগোতে লাগলাম। আল্লাহ, অনেক বাঁচা পাচ্ছি, আরেকটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। উফ, কি ভয়ানক পুলিশিনী, কি দৌড়ানিটাই না দিল আমারে। এমন দৌড়ানি আমি জীবনেও খাই নাই। দেখতে তো মাশাআল্লাহ হুড়পড়ি, কিন্তু এত ভয়ানক কেন? আর এত সুন্দর চেহারা নিয়ে পুলিশ হলো ক্যাম্পে। নার্স বা ডাক্তার হতো তাহলে কত ভালো হতো, তাও সেবা করত। সুন্দরী রমণীর হাতের সেবা, উফ, কি যে ভালো লাগতো না। কিন্তু না, শালি পুলিশিনী হয়েছে। এদিকে পড়ে গিয়ে অনেকটা ছুলে গেছে। কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে বাসায় পৌঁছালাম। বাসায় কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কি রে মাহমুদ, তোর এই অবস্থা কেন? আম্মু গো, তোমার পোলারে বাঘিনী দৌড়ানি দিছে। কি? বাঘ? বাঘ আসলো কোথা থেকে? আরে আম্মু, পুলিশ দৌড়ানি দিছে। কি? পুলিশ? কিন্তু কেন? আমি রাস্তা দিয়ে আসছিলাম, তখন পুলিশ আমাকে ডাক দেয়। আমি পুলিশ দেখেই দেই দৌড়। তুই দৌড় দিলি কেন? আম্মু, তুমি তো জানো আমি পুলিশ কতটা ভয় পাই। বুঝছি। ইস, আমার পিচ্চিটার কতখানি ছুলে গেছে। আয়, মেডিসিন লাগিয়ে দিচ্ছি। দাও। আম্মু মলম লাগিয়ে ওষুধ খাইয়ে আমার রুম থেকে চলে গেল। আমি একটু ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আসছে না। ব্যথার জন্য ঘুম আসছে না চোখে। বারবার এই পুলিশিনীর মায়াভরা চেহারা চোখের সামনে ভাসতে লাগলো। এত সুন্দর দেখতে, কিন্তু এত রাগী কেন? রাগী বা যাই হোক না কেন, মেয়েটা একদম হুড়পড়ির মতো। এই মাহমুদ বেটা, কিরে তুই এত মেয়েটিকে নিয়ে ভাবছিস কেন? মেয়েটা যেমনই হোক না কেন তাতে তোর কি? তোর মাথা ব্যথা কোথায়? তাহলে কি তুই পুলিশিনীর উপরে ক্রাশ খেলি নাকি? না, কখনোই না। পুলিশিনীর উপরে ক্রাশ খেলে আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে পাটা নাড়াতে পারছি না ব্যথায়, আরও শীতে ছুলেছে। সহজে কি যাবে ব্যথা? কোনো মতে বিছানা থেকে উঠে বাহিরে আসলাম রুমের। অনেক শীত পড়েছে, তাই গায়ে একটা চাদর জড়িয়ে চলে গেলাম মামার দোকানের সামনে।
সেখানে গিয়ে দেখি সব হারামিরা বসে আছে। আই মিন আমার কলিজার বন্ধুগুলা। আমি সবগুলারে দেখে খোরাতে খোরাতে ওদের কাছে রোদে গিয়ে দাঁড়ালাম। কিরে মামা, তোর পায়ে কি হয়েছে? আর বলিস না, কালকে রাতে পুলিশের দৌড়ানি খাইছি। কি? কিন্তু কেন? এই যে একটাই কারণ। তারপরে ওদেরকে সবকিছু খুলে বললাম। আমার কষ্টের কথা শুনে হারামিগুলা হাসতে হাসতে পেটে ব্যথা উঠাই ফেলাইছে। ওই কুত্তারা, হাসবি না, এখন চা খাওয়া। মামা 3টা চা দাও তো। ওকে মামা, দিচ্ছি। আচ্ছা মাহমুদ, পুলিশিনের দেখতে কেমন ছিল রে? হ্যাঁ বন্ধু, কেমন ছিল দেখতে? মামা পুরাই পরীর মতো, চোখই ফেরানো যায় না। টানা টানা হরিণী চোখ, গোলাপি ঠোঁট, উফ। কিরে মামা, কিরাস খাইছিস নাকি পুলিশিনের দৌড়ানি খেয়ে? ওই হারামি সুন্দরী হলে কাজ হবে কি? রাগলে যে ভয়ানক লাগে না। ওই তুই আমাদের নতুন এবিসি এর কথা বলছিস না তো? কি জানি, আমি তো জানি না, তুই জানিস নাকি? আরে দোস্ত, এলাকার প্রতি মেয়ের খবর আমার কাছে থাকে, জানিস না? শালা মেয়েখোর, তুই যে পুলিশিনের খবর জানিস জানতাম না। এবার চল, তোর কিরাসের বাসার সামনে যাই, আমাদের এলাকাতেই থাকে। ওই হারামি আমার ক্রাশ না। আচ্ছা চল ঘুরে আসি। যদি দৌড়ানি দেয় আবার? আরে আমাদের দেখবে নাকি, চল। তারপরে তিনজনে চা শেষ করে পুলিশিনীর বাসার সামনে চলে গেলাম। পুলিশিনীর বাসার সামনে যেতেই দেখি কালকে রাতের ওই পুলিশিনী চুল ঝাড়তে ঝাড়তে দোতলায় বেলকনির দিকে আসছে। মনে হয় কেবল গোসল করলো, পুরাই মাথা পাগল করার মতো। ক্রাশ, আমি খেয়ে গেছি রে, একদম সাদা পরি। বন্ধু, ওই যে তোর পুলিশিনী। মামা, কালকে রাতের থেকে শতগুণ বেশি সুন্দর লাগতেছে। আমি ক্রাশ খেয়ে গেছি রে ভাই। করা দেখতে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে এক নজরে পুলিশিনীর দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে পুলিশিনী আমার দিকে তাকালো। আমি ভয়ে চোখ সরিয়ে দৌড় দিতে গেলে হুমড়ি খেয়ে রাস্তার উপরে পড়ে গেলাম। ও মা গো, চুলে যাওয়া জায়গায় আবার ব্যথা পেলাম। উপরের দিকে তাকিয়ে দেখি পুলিশিনী আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আর আমার পাশে থাকা হারামিগুলো দৌড়ে আমাকে ছাড়াই স্থান ত্যাগ করলো। আমি এক ঢোক গিলে কোনো মতে উঠে খোঁড়াতে খোঁড়াতে আমিও দৌড় লাগালাম। এক দৌড়ে বাসায় চলে আসলাম। উফ, কি রাগি মাইরি, মনে হচ্ছিল চোখ দিয়ে গিলে ফেলবে। এখনকার মতো তো পালিয়ে এসেছি, কিন্তু দেখে তো ফেলেছে, না জানি পরে আবার আমার সাথে কি করে। না, খুব সাবধানে থাকতে হবে। কিন্তু বড় সমস্যা তো এটা যে আমি ওর উপরে ক্রাশ খেয়ে গেছি। এত সুন্দর পরীর মতো মেয়ে দেখলে যে কেউই ক্রাশ নামক পাশ খাবে। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। বাসায় গিয়ে আম্মু, আম্মু কোথায় তুমি? আমি রান্না করে। কি হয়েছে, এমন করে চিল্লাচ্ছিস কেন? খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। তাড়াতাড়ি এনে দাও, কলেজ যেতে হবে তো। আরে আনছি তো। আম্মু খাবার নিয়ে আসলো। ওয়াও, ডিম ভুনা। বাপ, এবার খেয়ে আমায় উদ্ধার কর। খাবো মানে খাইয়ে দাও, জানো না আমার হাত ছুলে গেছে। আচ্ছা দিচ্ছি। তারপরে আম্মু খাবার খাইয়ে দিল। খাবার খাওয়া শেষ করে সোজা কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ও হ্যাঁ, আমার একটা বাইক আছে, বাইকে করে যাই কলেজে। তবে পালিয়ে যেতে হয়, লাইসেন্স নাই, হেলমেট পরি না। হেলমেট পরতে ভালো লাগে না। রাস্তা দিয়ে আসতেই দেখি আরিফ হারামি দাঁড়িয়ে আছে। নিয়ে চল ভাই। নিমু না কুত্তা, তোরা কাল সকলে আমায় রেখে পালিয়ে আসলি কেন? ভাই, ভাবি যে রাগি, যদি ধরে নিয়ে থানায় চালান করে দেয়। ভাবি বললি? বাহ, দারুণ লাগছে তো শুনতে। আরেকবার বলতো। পুলিশিনী আমাদের ভাবি, মানে তো তোর বউ। উফ, বউ কি যে ভালো লাগছে। কিন্তু ভাই এত রাগি কেন? হতাশ হস না বড় ভাই, সব ঠিক হয়ে যাবে। ক্রাশ তো খাইছি, ঠিক তো হতেই হবে। এবার তো নিয়ে চল। ওঠ। তারপর আরিফকে নিয়ে আবার বাইক স্টার্ট দিয়ে কলেজের দিকে যেতে লাগলাম। আমরা প্রতিদিন যে রাস্তা দিয়ে যাই, আজও সেই রাস্তা দিয়ে যাচ্ছি। ওই রাস্তা দিয়ে যাই কারণ ওই রাস্তা দিয়ে ভুলেও পুলিশ আসে না। কিন্তু আজ ফাড়া কপাল, একটা মোড় ঘুরতেই দেখি পুলিশের গাড়ি আর চারপাশে 4-5 জন পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশিনীকে দেখে যখনই বাইক ঘুরিয়ে আবার পিছন দিয়ে পালাতে যাব, তখন 2টা পুলিশ এসে সামনে হাজির। কোথায় যাচ্ছ বাছাধন? চলো এদিকে চলো। স্যার, আমি কিছু করিনি, এটা আমার হোন্ডা না। তোর হুন্ডা না? চল সামনে। স্যার, আমাদের ছেড়ে দিন, আমরা স্টুডেন্ট। আম্মু গো, আমায় পুলিশ নিয়ে গেল, বাঁচাও। ওই চুপ করবি, না হলে কিন্তু একদম জেলে চালান করে দিব। বন্ধু তুই থাম তো, আমি দেখছি। আমি চুপ করে রইলাম। স্যার একটু এদিকে আসেন না। কেন? আরে স্যার আসেন না। দুজনের মধ্যে একজন আরিফের সাথে গেল। ওরা কি বলছে কিছু বুঝতেছি না, তবে কিছুক্ষণ পরে ঠাস ঠাস করে 2টা কষে থাপ্পড় আরিফের গালে পড়ল। শালা, আমারে ঘুষ দিস তুই? চল আজ জেলে চল। কি হয়েছে? আর বলো না, শালা আমায় ঘুষ দিচ্ছে। কি? দুটোকে জিপে ওঠাও। স্যার, আমাকে ছেড়ে দিন,
আমি জীবনেও হুন্ডা চালাবো না। এটা বলে কান্না করতে লাগলাম, কিন্তু কেডা শুনে কার কথা? আমাদের থানায় নিয়েই গেল। সবেই আরিফ হারামির জন্য হয়েছে। ও যদি ঘুষ না দিতে যেত তাহলে শুধু কেস লিখেই ছেড়ে দিত, থানায় আর আনতো না। থানায় তো ওই পুলিশিনেও আছে। সকালে যা করেছি না জানি কি করে আমার সাথে। আমি তো ভয়ে আধা মরা হয়ে গেছি। স্যার আমাকে ছেড়ে দিন। এইটা তো দেখি বেশি জ্বালাচ্ছে। ওই, ওকে ম্যাডামের রুমে পাঠাও তো। ও মা গো, আমি ম্যাডামের রুমে যাবো না, আমায় জেলে ভরে দিন। তবু ম্যাডামের রুমে পাঠাইয়েন না। তবু আমাকে জোর করে ম্যাডামের রুমে নিয়ে গেল। ম্যাডাম, এই ছেলেটা কান্না করে একদম মাথা নষ্ট করে ফেলেছে। কি করব ওকে ম্যাডাম? ম্যাডাম এবার আমার দিকে তাকালো। আমি মাথা নিচু করে নিলাম। ওই ওই, তুই ওই রাতের ছেলেটা না? আপু আমায় ছেড়ে দিন, আমি আর জীবনেও হুন্ডা চালাবো না। এই বেটা, আপু কি ম্যাডাম বল। ওই তুমি যাও তো। ওকে ম্যাম। এবার পালাবি কই তুই? সকালবেলা আমার বাসার সামনে দাঁড়িয়েছিলি কেন? আপনাকে দেখার জন্য। এই না, আমরা তো এমনিতে হাঁটতে গিয়েছিলাম। এমনি তাই না? পুলিশের কাছে মিথ্যা বলা। এবার হাতে থাকা লাঠিটা আমার কাঁধের উপরে ধরে। আরেকদিন যদি দেখি আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে তোকে, তাহলে মেরে তোর হাড্ডি গুড্ডি ভেঙে দিব। আমি আর জীবনেও ওই গলিতে ঢুকবো না। এই কান্না থামাবি নাকি একদম জেলে ভরে দেব? লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছিলি কেন? সরি আপু, আর জীবনেও এমন ভুল হবে না। আমি আর হুন্ডা চালাবো না। ওই কি বললি? আমি তোর আপু হই? না না ম্যাডাম, ম্যাডাম। মনে থাকে জানো। খুব করে থাকবে। ম্যাডাম আমাদের দুজনকে ছেড়ে দিন। আমাদের আজকে কলেজে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে। মিস করলে সামনের পরীক্ষায় ডাব্বা মারবো। বুঝলাম। এই শোন, তোর নাম কি জানি? শালি নামটাও মনে রাখে না, থুক্কু। হেদি তো আমার বউ লাগে। ওই কি বললি? কিছু না ম্যাম। জি, আমার নাম তানভীর মাহমুদ। যা, এবারের মতো রেহাই পেয়ে গেলি। এরপরে যদি আর কখনো আমার চোখের সামনে আসিস, যে কোনো কারণেই হোক, একদম ডিরেক্ট চালান করে দেব। আমায় আর পাইকে দৌড়ে আসতে যাব, তখনই মনে পড়লো পুলিশিনীর নামই তো জানি না। ধুর, যারে দেখে ক্রাশ খাইছি তার নামই এখনো জানি না। ফাটা কপাল আমার। তাই না এগিয়ে দাঁড়িয়ে গেলাম। এই দাঁড়ালি কেন? কোনো কথার উত্তর না দিয়ে পিছন ঘুরে পুলিশের বুকের উপরে থাকা প্যাচটার দিকে তাকালাম। সেখানে ওর নামটা লেখা। নামটা হলো আফিয়া জান্নাত। উফ, যেমন তার রূপ, তার নামও সেই কোয়ালিটির। ওই কি দেখিস? না ম্যাম, কিছু না। তারপরে আমি আর আরিফ সেখান থেকে চলে আসলাম। বাহিরে এসে, শালা আজ তোর জন্য এত কিছু। তুই পুলিশকে ঘুষ দিতে গেছিলি কেন? সরি রে দোষ, ভুল হয়ে গেছে। ওই জানিস পুলিশটির নাম কি? কি ভাই? আফিয়া জান্নাত। নামটা জোস, একদম ওর চেহারার মতো। কিন্তু ও এমন কেন? ভাই, এরা মেয়ে জাতি, তাও আবার পুলিশ। ওদের মন বোঝা কিন্তু এত সহজ নয়। বি কেয়ারফুল বড় ভাই। তবে এটা আমি বুঝে গেছি যে ক্রাশ খেয়ে যে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। ঠিকই বলেছিস। তবে বন্ধু, তোকে হার মানে চলবে না। তোকে পুলিশিনীকে পটাতেই হবে। কিন্তু কি করে? তোকে না খেয়ে দিয়ে পুলিশিনীর পিছনে পড়ে থাকতে হবে। শালা আমাকে মারার বুদ্ধি দিচ্ছিস? আরে বন্ধু, তা না। মেয়ে পাগল টাইপের ছেলেদের বেশি পছন্দ করে। তারা চায় যে তাদেরকে পাগলের মতো ভালোবাসো। সত্যি নাকি? আমি জানি না। হরে বেটা, তুই এখন থেকে পুলিশিনীকে বিরক্ত করবি। হ্যাঁ, শালা মেয়েদের ইপটিজিং করলে পুলিশ ধরে, আর আমি কিনা সেই পুলিশকে ইপটিজিং করব? তাহলে আমাকে কে ধরবে? সেনাবাহিনীর হেড? আরে বন্ধু, কিছু হবে না। ভালোবাসা চাইলে এতটুকু করতে হবে, তাই না? তা পরেরটা পরে দেখা যাবে। তারপরে যে যার বাসায় চলে গেলাম। কলেজে আর গেলাম না। বাসায় এসে লম্বা একটা শাওয়ার দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। বিকালবেলা ঘুম থেকে উঠে বাহিরের দিকে বের হলাম। হারামি বন্ধুগুলার কাছে যাওয়ার পর, কিরে ভাই, তোর পুলিশ নিয়ে কি খবর? তুইও জানিস? আমিও জানি। সব আরিফ শুভ বলেছে আমায়। তা বল, কি খবর তোর ক্লাসের? জানি না। বন্ধু, তোর পুলিশিনী আসতেছে। কোথায়? ওই যে রিক্সা যাচ্ছে। সত্যি তো? কিন্তু রিক্সায় কেন? মনে হচ্ছে ডেটে যাচ্ছে। ওই শালা কি বলিস এসব? সে যাই হোক, তুই পিছু লেগে থাক। দোস্ত, তুইও যা পিছু পিছু। রিক্সাটা আমাদের দিকে আসছে। রিক্সাটা আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আফিয়া আমার দিকে তাকালো, আর আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আফিয়া সেটা বুঝতে পেরে বাঘিনীর মতো রাগী চোখে আমার দিকে তাকালো, আর তাতে আমি ছোট্ট করে একটা মুচকি হাসি দিলাম। রিক্সাটা আমাদের ক্রস করে যাওয়ার সময় দেখলাম পুলিশিনী বিড়বিড় করে কি জানি বলছে। নিশ্চয়ই আমারে গালি দিতেছে। তাতে আমার কি? আমার হাতে মোটেও সময় নাই। ওই হারামির একটা রিক্সা ডাক দেখছিস না কেন? তোদের ভাবি চলে যাচ্ছে। বাহ, পুলিশিনীকে ইপটিজিং করবো বুঝতেছি না আমার এত সাহস এলো কোথা থেকে। প্রেমে পড়েছি বলে কোনো ভয় করছে না। আমি একটা রিক্সা নিয়ে আফিয়া রিক্সার পিছন নিলাম। আমাদের রিক্সা একদম ওদের পিছনে।
সেটা পুলিশিনী বুঝতে পেরেছে, তাই বারবার পিছনে তাকাচ্ছে। আর তখনই আমি অন্যদিকে তাকাচ্ছি। দেখতে দেখতে আফিয়া রিক্সাটা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে থামালো। তাহলে কি সত্যি আফিয়ার বয়ফ্রেন্ড আছে? না, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। তাই আমিও রিক্সাওয়ালাকে রেস্টুরেন্টের সামনে থামাতে বললাম। আফিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে রিক্সার ভাড়া দিচ্ছে ঠিকই, কিন্তু তাকিয়ে আছে আমার দিকে। আমি এদিক সেদিক তাকিয়ে আছি আর মাথা চুলকাচ্ছি। পুলিশিনী রেস্টুরেন্টের ভিতরে যেতেই আমি রিক্সার ভাড়া মিটিয়ে ওর পিছু নিয়ে ভিতরে গেলাম। কিন্তু আমি যেটা ভাবছিলাম তা নয়। আফিয়া কোনো বয়ফ্রেন্ডের সাথে দেখা বা মিট করতে আসে নাই। ও গিয়ে 3টা মেয়ের কাছে বসলো। বুঝলাম ওরা খুব ভালো বন্ধু, আর আফিয়া ওদের সাথে সময় কাটাতে এসেছে। আমিও গিয়ে একটা টেবিলে বসলাম। সেটা পুলিশিনীদের টেবিল থেকে 2টা টেবিল পিছনে। পুলিশিনীরা হাসাহাসি করছে আর আমি পুলিশিনীর দিকে হা করে তাকিয়ে আছি। মাঝে মাঝে আফিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকাচ্ছে আর ওর চোখ দিয়ে বোঝাতে চাচ্ছে চলে যায় এখান থেকে। আমিও মজা নিতে লাগলাম, কিন্তু সেই মজা নেওয়া আর বেশিক্ষণ থাকলো না। হঠাৎ করে দেখলাম পুলিশিনী আমার দিকে আসছে। আমি উঠে পালানোর আগেই আফিয়া আমার সামনে চলে আসলো। কোথায় পালাচ্ছ বাছা? আরে আপনি এখানে যে? আমাকে ফলো করে এখানে এসে এখন আমায় বলছিস আমি এখানে? কি বলছেন? আমি তো আপনাকে দেখিই নাই, তাহলে ফলো কি করে করব, তাই না? হাই, একদম ঢং করবি না। তোর জন্য আমাকে আমার বান্ধবীরা সন্দেহ করছে। ও মা, তাই নাকি? কিসের সন্দেহ? বলেছি না হাসবি না, মেরে একদম দাঁত ভেঙে দেব। আগে বলুন কিসের সন্দেহ করতেছে? সুযোগের সদ্ব্যবহার করলাম। ওরা আমাকে বলেছে যে কি রে দোস্ত, তুই যে প্রেম করিস, কই আমাদের তো বললি না? কি বলিস তোরা? মিথ্যে বলছিস কেন? ওই যে ছেলেটা তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ওর দিকে তুইও তাকাচ্ছিস বারবার। মিথ্যা বলবো কেন? আমি তো একে চিনিই না। দোস্ত, ট্রিট দিতে হবে বলে এমন করছিস? তবে যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম আছে, তোর সাথে মানাবে খুব। আরে বলেই দে না, বোন কবে থেকে শুরু করলে? ওফ, তোরা কি থামবি? আচ্ছা, ওই ছেলের সাথে যে আমার কোনো ধরনের সম্পর্ক নাই সেটা ওই ছেলে নিজেই তোদেরকে বলবে। আমি আসছি। পুলিশিনীর কথা শুনে আমি পেট চেপে হাসছি। তোকে না আমি একদম খুন করে ফেলবো যদি হাসিস। তো এখন আমাকে কি করতে হবে? তোকে এখন ওদের কাছে গিয়ে বলতে হবে তুই আমাকে চিনিস না। পারবো না, খেয়ে গেছি অনেক আগেই। কি খেয়ে গেছিস? ক্রাশ। কি? কাকে দেখে? কাকে আবার? এই আমার সামনে দাঁড়ানো পুলিশিনীকে দেখে। আমি তো তোকে ওয়েট, আপনার বান্ধবীরা কিন্তু সব দেখছে, বোঝে যাবে সব তারা। তোকে তো আমি পরে দেখে নিব। পরের কথা পরে দেখা যাবে। এখন যদি আমার সাথে রেগে কথা বলেন তাহলে কিন্তু আপনার বান্ধবীদের গিয়ে বলে দিব যে আমাদের রিলেশন আছে। কি? তুই পুলিশকে থ্রেট দিচ্ছিস? তোরে তো না, একদম রাগ করলে চলবে না। ওকে কি করলে তুই গিয়ে বলবি? মিষ্টি করে বলতে হবে, এই শুনছো, তুমি একটু ওদের গিয়ে বলবে তুমি আমাকে চিনো না, এভাবে বলতে হবে। দেখ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। রেগো না, ভেবে দেখো। আমি কখনোই ওভাবে বলবো না। ওকে, তাহলে আমি ওদের গিয়ে বলি যে আমাদের মাঝে রিলেশন আছে। আমি উঠতে যাব তখনই। এই দাঁড়া। কি বলছি? আমি চেহারায় রাগী ভাব থাকা যাবে না। এর পরিণাম কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। সেটা পরে দেখা যাবে, এখন তো বলো। ওকে বলছি, এই শুনছো, তুমি ওদের গিয়ে একটু বলবে তুমি আমাকে চেনো না। মনটা ভরে গেল। ওকে চলো বলছি। তারপরে আমি আর পুলিশিনী ওদের কাছে গেলাম। হ্যালো এভরিওয়ান, আপনারা কি আমাকে নিয়ে কথা বলছিলেন? ভাইয়া, আপনার আর আফিয়ার রিলেশন কতদিনের? আরে তোমরা কি বলছো? আমি ওনাকে চিনি না। সত্যি বলছেন? সত্যি বলছি। তবে চিনি না তো কি হয়েছে, কথা তো তোমাদের সাথে বলতে পারি। ওকে যাও, আজ আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট। কথাটা বলে পুলিশিনের দিকে তাকালাম, দেখলাম রাগী চোখে তাকিয়ে আছে। ওয়াও, সত্যি? ভাইয়া বসেন না। ওকে বসছি। আমার তো হেব্বি লাগছে। অন্যদিকে পুলিশিনী তো রাগে ফুঁসছে, না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে, চুপ করে আছে। হাই, আমি তানবীর মাহমুদ। তারপর একে একে আফিয়ার বান্ধবীরা নাম বলল। আফিয়াকে নিয়ে মোট ওরা 4 জন ছিল। খাবার অর্ডার দিলাম, কিন্তু আফিয়া কোনো কথা বলছে না, শুধু রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আরও রাগাতে বললাম, একটা কথা বলি, তোমরা 3 জন না হেব্বি দেখতে। পুলিশিনী দেখছি এবার আরও রেগে গেল। না, আর রাগানো যাবে না, তাহলে কি না এখানে বোম ব্লাস্ট হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে কোনো মতে খাবার খেয়ে ওখান থেকে ভাগলাম। উফ,
কি যে ভালো লাগছে না, হেব্বি লাগছে। তারপর বাসায় চলে এলাম। রাতে আর কিছু খেলাম না, যা খেয়ে এসেছি তা পেট থেকে এক কোনাও কমে নাই, তাই ঘুমিয়ে গেলাম। এক ঘুমে রাত কাবার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। অনেক দিন কলেজ যাওয়া হয় না। কলেজে গিয়ে সোজা নিলয়ের আর বাকি সবার কাছে গেলাম। কিরে বন্ধু, কালকে যে ভাবের পিছন নিয়ে চলে গেলি, তারপর কি হলো বললিও না তো? আরে দোস্ত, আর বলিস না, কালকের বিকেলের মুহূর্তটা ছিল আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে খুব জ্বালাইছিস পুলিশিনীকে। তার বলতে বেটা। কি করেছিস বল না। আমি পুলিশিনীর পিছন নিয়ে তারপরে সব ওদেরকে খুলে বললাম। ওরা তো হাসতে হাসতে শেষ। বন্ধু, তাহলে ভালোই প্যারা দিয়েছিস মেয়েটাকে। ইস, আরে বড় ভাই, এসব নিয়ে যখন কথা বলছি, মজা করতেছি, তখনই সিনিয়র ভাইরা এসে বলল, এখানে এত হাসাহাসি কেন? কেন ভাই, হাসা বারণ নাকি? কলেজে এত পোলাপান থাকতে এই বড় ভাইগুলো শুধু আমাদের ফ্রেন্ড সার্কেলের পিছনেই লাগে, নানাভাবে বিরক্ত করে। আমরা ছোট হয়ে কলেজে বাইক নিয়ে আসি, যেটা তাদের সহ্য হয় না, তাই সবসময় আমাদের সাথে এদিক সেদিক করে। ওই তুই কি বললি? ভাই সরি। ঠিক আছে, জোরে জোরে যেন আর হাসতে না দেখি। না, এখন আর সহ্য করা যাচ্ছে না। আমরা হাসলে ওদের কি? আমার আর নিলয়ের ধৈর্য এমনিতেই কম। কেন ভাই? কলেজের সবাই তো হাসে, আমরা হাসলে সমস্যা কোথায়? শালা, তুই কি বললি? ওই কি হয়েছে? আমরা হাসলে তোদের সমস্যা কোথায়? প্রচুর রেগে ওদের সামনে গিয়ে বললাম। ওরা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু না বলে চলে যাচ্ছে। যাওয়ার সময় বলে গেল, তোদের পরে দেখে নেব। দেখে যখন নিবি তো এখনই দেখে নি, পালাচ্ছিস কেন? আমিও বুঝতে পারছি না ওরা আমাকে দেখে পালাচ্ছে কেন। কিরে বন্ধু, ওরা তোর কথা শুনে পালালো কেন? শালারা আমাকে দেখে ভয় পায় তাই। তারপর সবাই মিলে হেসে উঠলাম। তখনই কে যেন আমার কাঁধে হাত দিয়ে আমার কলার চেপে ধরল। সঙ্গে সঙ্গে আমিও পিছনে ঘুরতে ঘুরতে বলতে লাগলাম, কোন হালারে? তখনই ঠাস করে আমার গালে একটা থাপ্পড় পড়ে। পিছনে তাকিয়ে দেখি পুলিশিনী দাঁড়িয়ে আছে, আর থাপ্পড়টাও ওই মেরেছে। আপনি এখানে? বলার সাথে সাথেই গালে আরো একটা থাপ্পড় পড়ল। ও মা গো, বাঁচাও আমায়! পুলিশিনীকে দেখে আরিফ, নিলয়, সিয়াম ওরা সবাই কলেজ থেকে উধাও। তোকে আজ কেউ বাঁচাবে না। আমি কি করেছি? আমার সাথে আপনি এমন করছেন কেন? তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো। তোকে আমি সেদিনই বলেছিলাম এর ফল ভালো হবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই চল আজকে থানায়, তারপরে দেখতে পারবি কি সুন্দর করে তোর আদর যত্ন করি। এই বলেই পুলিশিনী আমার কলার ধরে টানতে টানতে কলেজের বাহিরে নিয়ে যেতে থাকে। কলেজের সবাই আমাদের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। প্লিজ ম্যাম, আমাকে ছেড়ে দিন। সকলে দেখছে তো? দেখুক, তোকে আমি সেদিনই বলেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না। না, সত্যি সেদিন খুব বাড়াবাড়ি করেছি। পুলিশিনী অনেক রেগে আছে। আমাকে আর কিছু বলতে না দিয়ে সোজা থানায় নিয়ে আসলো। থানায় আসার পরে, করিম সাহেব, হাজতের দরজা খুলুন। তারপর হাজতের দরজা খোলা হলো, আমাকে ভিতরে নিয়ে গেল। প্লিজ ম্যাম, আমাকে মাফ করে দিন। আমি সেদিন অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দিন। ছাড়বো তোকে অবশ্যই, তার আগে তোকে ক্রাশ খাওয়ার ঝালটা বোঝাতে হবে না। করিম সাহেবকে লাঠিটা আনতে বলল। এমন করবেন না ম্যাম, আমার সামনে এক্সাম। আমার সাথে ফাজলামো করিস, আমাকে ব্ল্যাকমেইল করার মজা তোকে বোঝাচ্ছি। একটি পুলিশ লাঠি দিয়ে গেল, আর পুলিশিনী লাঠিটা নিয়ে আমার এক পায়ে খুব জোরে একটা বাড়ি দিল। আমি সঙ্গে সঙ্গে মা গো বলে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কিরে, এক বাড়িতেই ফ্লোরে বসে পড়লি? আরগুলা কোথায় নিবি? ওই কেউ এসে একে তুলে ধরো। প্লিজ ম্যাম, এমন করবেন না। আমি কখনো আর আপনার সামনেও আসবো না। এই চুপ, একদম জাস্ট চুপ। পুলিশিনী যে এত ভয়ঙ্কর হবে তা আগে ভাবিনি, তাও আবার এতটুকু সামান্য বিষয় নিয়ে। তারপরে কেউ একজন এসে আমার দুই বাহু ধরে তুলে ধরল। তুলে ধরার সাথে সাথে পুলিশিনী আমার আরেক পায়ে খুব করে বাড়ি মারে। ও মা গো, দয়া করুন, আমাকে আর মারবেন না। আমাকে ইপটিজিং করা, ক্রাশ খাওয়া হবে, ক্রাশ নে বেশি করে খা বলেই আমার পায়ে এলোপাতারি মারতে লাগলো। শুধু পায়েই মারছে, আর অন্য কোথাও মারছে না। আহ ম্যাম, খুব লাগছে, আমাকে আর মারবেন না। বললাম তো আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। পুলিশিনী আমার কথার প্রতি উত্তরে কিছু না বলে জোরে জোরে আমাকে 3টা থাপ্পড় মারল। তারপরে তার সর্বশক্তি দিয়ে ডান পায়ে বাড়ি মারল, যার ফলে আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পেলাম না। পা আমার অবশ হয়ে যাচ্ছে। নিজের ভর
পায়ের উপরে আর ধরে থাকতে না পেরে যে আমাকে ধরে রেখেছিল তার উপরে দিয়ে দিলাম। পুলিশিনি মারছে আর আমি ওর মুখপানে তাকিয়ে আছি। আর কোনো কথা বলছি না বা জিজ্ঞেস করছি না। অনেক কষ্ট হচ্ছে। তখনই পুলিশিনি আবার ডান পায়ে যেই বাড়ি দিল, মনে হচ্ছে পাটা কেউ কেটে নিয়ে গেছে। ম্যাম দয়া করুন, পাটা হয়তো ভেঙে গেছে। আমাকে যে ধরে রেখেছিল তার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। পুলিশিনি এবার মারা থামিয়ে আমার দিকে তাকিয়ে, আপনার দোহাই লাগে আর মারবেন না, আমি আর কখনো আপনার সামনে আসবো না। পাশ থেকে একটা পুলিশ বলল, ম্যাম ওকে ছেড়ে দিন, ওর পা মনে হয় ভেঙে গেছে। পুলিশিনি হাতের ইশারায় আমাকে যে ধরেছিল তাকে সরে যেতে বলল। সে ছেড়ে দেয়ায় আমি ফ্লোরে শুয়ে পড়লাম আর পা ধরে কান্না করতে লাগলাম। ম্যাম এটাকে কি করব এখন? ওর বন্ধুদের ফোন করে ওকে নিয়ে যেতে বলো। পুলিশিনি আর কিছু না বলে চলে গেল। আর পাশে থাকা পুলিশের মধ্যে একজন এসে আমার পকেট থেকে মোবাইল বের করে শুভর নাম্বার ডায়াল লিস্টে আগে পেয়েই ওকে ফোন দিল আর আমাকে নিয়ে যেতে বলল। কিছুক্ষণ পরে ওরা থানায় আসলো। আমাকে জেলের মধ্যে পড়ে থাকতে দেখে দৌড়ে আমার কাছে আসলো। মাহমুদ, তোর এই অবস্থা কেন? দোস্ত, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি আর সহ্য করতে পারছি না। শোনো, তোমাদের বন্ধুর ডান পা ভেঙে গিয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাও। প্লিজ আমাকে নিয়ে চল। তারপর ওরা আমাকে উঠে দাঁড় করালো। শুভ আর সিয়াম ওদের কাঁধে আমার 2 বাহু রেখে ভর করালো। আর আরিফ, নিলয় আমাকে আধো কোলে করে ধরে বাহিরে নিয়ে যেতে লাগলো। বের হয়ে যাওয়ার সময় পুলিশিনিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পুলিশিনিকে দেখে নিলয় বলল, ম্যাডাম এই সামান্য একটা বিষয়ের জন্য যেটা করেছেন সেটা কি ঠিক করেছেন? সামান্য একটা বিষয়ের জন্য ওকে এমন করে মারলেন? আপনি মানুষ না অন্য কিছু। অপরাধ করেছে তাই তার শাস্তি পাইছে। কি অপরাধ ছিল ওর? ভালোবাসা কি অপরাধ? ভালো যখন আপনি বাসেন নাই তাহলে বলে দিতেন, এর জন্য এভাবে মারতে পারলেন? ওই তোরা চুপ করবি? আমাকে মাফ করে দিয়েন, আমি আর কোনো দিন আপনাকে বিরক্ত করব না, কখনো আপনার সামনে আসব না। এই বলে আমরা ওখান থেকে চলে আসলাম। আমাকে হাসপাতালে নিয়ে গেল ওরা। তারপর এক্সরে করে বোঝা গেল সত্যি সত্যি আমার ডান পা ভেঙে গেছে। ডাক্তার চেক আপ করে ব্যান্ডেজ করে দিল। তারপরে আম্মুকে খবর দেওয়া হলো। আম্মু তো শুনেই কান্না জুড়ে দিয়েছে। নিলয়রা অনেক সান্ত্বনা দিল আম্মুকে। আম্মু বলল, কিরে বাবা, তোর এমন হলো কি করে? আরে আম্মু, বেশি কিছু হয় নাই তো, শুধুমাত্র বাইক থেকে পড়ে গিয়ে ডান পাটা ভেঙে গেছে। তোকে আমি কত করে বলি হুন্ডা দেখে চালাবি, কিন্তু তুই তো আমার কথা শুনিসই না। আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করো না, ঠিক হয়ে যাব আমি। তুমি এখন আমার জন্য খাবার নিয়ে আসো, খুব ক্ষুধা লাগছে। আর ডাক্তার বলেছে কাল রিলিজ করে দিবে আমায়। ওকে যাচ্ছি, তুই একটু অপেক্ষা কর। মা চলে যাবার পরে নিলয় বলল, ওই তুই আন্টিকে মিথ্যা কথা বললি কেন? তো কি বলতাম আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে এমন করে মেরেছে, তাহলে তো আম্মুর টেনশন আরো বেড়ে যেত। তো এখন কি করবি? কি আর করব, ওই পুলিশিনীর থেকে দূরে দূরে থাকবো, আর বিরক্ত করব না। আরে আপনি এখানে কেন? আর আপনার পায়ে কি হয়েছে? মেয়ের কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে দেখলাম সেদিন রেস্টুরেন্টে 3টা মেয়ের মধ্যে একজন আফিয়ার বান্ধবী। আরে আপনি এখানে, ভালো আছেন? আমি ভালো আছি। ডাক্তারের কাছে এসেছিলাম একটা কাজে, তখন আপনাকে দেখে ভিতরে আসি। ও আচ্ছা, এই যে পরিচিত হন, এ হলো আমার 4 বন্ধু শুভ, আরিফ, নিলয় আর সিয়াম। আর তোরা শোন, এ হলো আফিয়ার বান্ধবী। হাই, তবে আপনি আমাকে বলবেন প্লিজ আপনার পায়ে কি হয়েছে? ভেঙে গেছে। কিন্তু কি করে? কি করে আবার আপনার বান্ধবী মেরে পা ভেঙে দিয়েছে? ওই চুপ কর। তুই চুপ কর, আমাকে বলতে দে। কি? আফিয়া এসব করেছে? কিন্তু কেন? কেন আবার? আপনার বান্ধবীকে ভালোবাসে বলে, সেদিন আপনার সাথে রেস্টুরেন্টে মজা করেছে বলে। কি? আপনারা কি বলছেন এসব? বিশেষ না হলে আপনার বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারেন। ওই তো না থামবি? ভাইয়া আপনি থাকেন, পরে এসে আপনার সাথে দেখা করে যাব। আমি আসছি আজ। মেয়েটি এ বলে বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে আফিয়াকে ফোন দিল। হ্যালো, হ্যাঁ দোস্ত বল। আফিয়া, তুই এটা করলি কি করে? আমি আবার কি করেছি? তুই ছেলেটাকে মারিস নাই, শুধু ওর পাটাও ভেঙে দিয়েছিস। তুই তো অমানসিকতার পরিচয় দিয়েছিস। কি করব বল, তখন অনেক রেগেছিলাম। তুই চুপ কর। আর ছেলেটা তো কোনো দোষ করছিল না, ও তো শুধু তোকে ভালোবেসেছিল। আর ভালোবাসা তো দোষের কিছু নয়। তোর ভালো লাগে না এটা অন্য ব্যাপার। তুই ওকে কাছে ডেকে বুঝিয়ে বলে দিতেই পারতিস, কিন্তু তুই তা না করে ওকে পশুর মতো মেরেছিস। আফিয়া, তুই তো বলতিস তোর একজন ভালোবাসার মানুষ দরকার, যে তোকে বুঝবে, যে তোকে সবসময় ভালোবাসবে। আর ছেলেটা দেখতেও তো ভালো ছিল, তাহলে এভাবে মারলি কেন?
তুই এত কঠোর মনের সেটা জানতাম না রে। আর পুলিশেরা অন্যায়কারী কেউ এমন করে মারে না। আফিয়া নুসাইবার কথার উত্তরে কিছু না বলে ফোন কেটে দিল। ফোন কেটে দিয়ে আফিয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে সে ভাবতে থাকে, আমার এমন লাগছে কেন? ছেলেটাকে মারার পর তো আমার খুশি হবার কথা, কিন্তু তা হচ্ছে না কেন? তাহলে কি আমি ছেলেটাকে মেরে ভুল করেছি? কেনই বা মারলাম ছেলেটাকে? ওর তো কোনো দোষ ছিল না। ও তো আমাকে শুধু ভালোবাসতো। আমাকে ভালোবাসতে তো জোর করতো না। না, রাগের মাথায় অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। এখন আমার কি করা উচিত কিছুই আমার মাথায় আসছে না। আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব এখন। কিছুক্ষণ এইভাবে মাথায় হাত দিয়ে আফিয়া বসে থাকে। তখন পাশ থেকে এক কনস্টেবল বলে, ম্যাডাম, আপনার কথা মতো হাসপাতালে গিয়েছিলাম। ও, তুমি এসেছো? তার ছেলেটার কি খবর? ওর ডান পায়ের হাড্ডি অনেক বাজেভাবেই ভেঙেছে। ওকে, তুমি এখন যাও। এখন আফিয়ার কিছুই ভালো লাগছে না। ও আর থানায় না থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমের দরজা লাগিয়ে আমাকে মারার কথাগুলো চিন্তা করতে থাকে। আর এদিকে হাসপাতালে, তোর হোন্ডা আমি বিক্রি করে দিব। আম্মু এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। তাহলে আমি কলেজ যাব কি করে? আমি রিক্সা ঠিক করে দিব, তোকে কলেজে দিয়ে আসবে, ও নিয়ে আসবে। আরে আম্মু, কিছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো। না, আমি যেটা বলেছি সেটাই। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? আমার লক্ষ্মী আম্মু, আমি প্রমিস করছি আর কখনো জোরে হোন্ডা চালাবো না। মনে থাকবে তো? আম্মু, খুব করে মনে থাকবে। তাও এবার খাইয়ে দাও তো। আয়। আর তোকে বাসায় যেতে দিবে কবে? কালকে বিকেলে। তোর ঠিক হতে কতদিন লাগবে? সম্পূর্ণ ঠিক হতে প্রায় 2 মাস লাগবে। তাহলে তোর কয়েকদিন পরে যে এক্সাম। কিছু হবে না, আমি প্রিন্সিপালকে ফোন করে সব খুলে বলেছি। স্যার বলেছে তোমাকে আসতে হবে না, তুমি ঠিক হয়ে কলেজে এসো। তাহলে ঠিক আছে। রাতে আম্মু ঘুমিয়েছিল আমার পাশে। আমার ঘুম হয় নাই তেমন, ব্যথা করছিল বলে। যাই হোক, সকালবেলা পুলিশিনীর বাসার নিচে পুলিশিনীর 3 বান্ধবী ওকে ফোন দিয়েই যাচ্ছে। হ্যালো, বাসার নিচে আয়। আর হ্যাঁ, সিভিল ড্রেসে আসবি কিন্তু। কেন? আরে আসতে বলেছি, আসবি। এত প্রশ্ন কেন করছিস? আচ্ছা, আসছি। 10 মিনিট পরে আফিয়া ওদের বাসার নিচে এলো। কি ব্যাপার, তোরা এত সকালে এখানে কেন? তোর ভুলের জন্য। আফিয়া বুঝতে পেরে মাথা নিচু করে নিল। মন খারাপ করে আর কি হবে, এখন চল আমাদের সাথে। আফিয়া বুঝতে পারে ওর বান্ধবীরা ওকে আমার কাছে নিয়ে আসবে আর ওকে দিয়ে সরি বলাবে। আফিয়া ওদের কথা মতো মাথা নিচু করে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো। কিছু দূর যাবার পরে, শোন, তুই গিয়ে ছেলেটাকে সরি বলবি আর বলবি যে তোর ভুল হয়ে গিয়েছে। কিরে, কথা বল। বলবো। আরো কিছুটা পথ যাবার পরে যখন সবাই চুপ, তখন আফিয়া বলল, আচ্ছা, একটা কথা বলি। কি বলবি বল। বলছিলাম, ফুলের তোড়া নিয়ে গেলে একটু ভালো হয় না? আরিফা, তুই বলছিস এই কথা? বাহ, অবশেষে তোর কাছ থেকে ছেলেটার জন্য কিছু নিয়ে যাওয়া হবে, খুব ভালো। তাহলে বসে আছিস কেন? যা, ফুলের তোড়া নিয়ে আয়। কি রে, ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছিস কেন? যা নিয়ে আয়। তারপরে গাড়িটা থামিয়ে আফিয়া চলে গেল ফুলের তোড়া আনতে। ফুলের তোড়া আনার পরে আফিয়াকে একটু খুশি খুশি দেখাচ্ছিল। তারপরে আর দেরি না করে হাসপাতালে চলে আসলো। এদিকে আমি আম্মুর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন আফিয়ার বান্ধবীরা বলল, আসতে পারি? ওদের কথা শুনে আম্মু ওদের দিকে তাকায়। তারপর আম্মু বলল, আসো। তারপরে আগে আফিয়ার বান্ধবী 3 জনের রুমে প্রবেশ করলো। সর্বশেষে দেখি আফিয়া মাথা নিচু করে ফুলের তোড়া নিয়ে আসছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর আসার দিকে। আফিয়া আজ নীল ড্রেস পরে এসেছে, একদম নীল পরি লাগছে। মন বলছে এক নজরে তাকিয়ে থাকতে, কিন্তু তাকাতে পারছি না। 2টা কারণ, 1 ভয়ে, 2 রাগে। ভয়ের কারণ তাকানোর জন্য যদি আবার মারে, কিন্তু আফিয়া মাথাটা নিচের দিকে করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওর মন খারাপ খুব। তখন, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না মা। আন্টি, আমরা মাহমুদের পরিচিত। আচ্ছা, তোমরা বসে ওর সাথে কথা বলো, আমি ডাক্তারের সাথে গিয়ে কথা বলে আসি। আম্মু এই বলে চলে গেল। আফিয়া মাথা নিচু করে সবার পিছনে দাঁড়িয়ে আছে। আম্মু চলে যাবার পরে, ভাইয়া ভালো আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আমরাও ভালো আছি। শুরু কর, এবার বল কি। আফিয়ার সামনে থেকে ওর 3 বান্ধবী সরে গেল। পুলিশিনী মাথা নিচু করে আছে। কি রে বল। অপরাধী চোখে আফিয়া আমার দিকে তাকালো, আর আমি তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। সত্যি
আজকে অনেক সুন্দর লাগছে পুলিশিনীকে। এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ওকে দেখার পরে আমার রাগ অভিমান কোথায় যে হারিয়ে গেছে সেটা অজানা। সরি। আরে আপনি সরি বলছেন কেন? আমি অন্যায় করেছি তাই মেরেছেন। আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ মাফ করে দাও। পুলিশিনীর মুখ থেকে তুমি শুনে কেমন জানি অনুভূতি হতে লাগলো। ভাইয়া, আফিয়া ওর ভুল বুঝতে পেরেছে, তাই বলছিলাম প্লিজ ওকে মাফ করে দিন। হ্যাঁ ভাইয়া প্লিজ। ওকে মাফ করে দিলাম। সত্যি? নাও, এটা তোমার জন্য। ফুলের তোড়াটা আমাকে দিয়ে ধন্যবাদ। যতই নরম হও না কেন লাভ নেই, আমি তোমার শত শত হাত দূরে থাকবো। পুলিশিনীর মনের মধ্যে কি চলছে জানি না, কিন্তু আমি ওর ধারে কাছেও যাব না। যদি এত তাড়াতাড়ি সব ভুলে যাই তাহলে সুদে আসলে শোধ নেওয়া হবে না। দেখ এবার, যাকে এত মারলি তাকে বলার সাথে সাথে সবকিছু ভুলে গিয়ে তোকে মাফ করে দিই। আরে কি বলছো তোমরা? ঠিকই বলছি। সত্যিই আমি অনেক খারাপ করে ফেলেছি। আরে ও কোনো ব্যাপার না, আমি কিছু মনে করি নাই। শালি মেরে এখন আদি খেতা দেখাতে আসছে। মনে মনে এসব বলছি, তখনই হঠাৎ আম্মু রুমে আসলো। আন্টি, ওকে কবে বাসায় নেবেন আর ঠিক হতে কতদিন লাগবে? 2 মাস লাগবে ঠিক হতে, আর আজ বিকেলেই বাসায় নিয়ে যাব। মা, তোমরাই ওকে একটু বুঝাও। দেখো না, হোন্ডা চালাতে গিয়ে পাটা ভেঙে ফেলেছে। আমার কথা তো শোনেই না। আচ্ছা আন্টি, বোঝাবো। আন্টি, তাহলে আজ আমরা আসি? তো আমাদের বাসায় একদিন এসে ঘুরে যেও। আচ্ছা আন্টি। সকলেই আম্মুর কথা শুনে আমার দিকে তাকিয়ে আছে। কারণটা হলো আমি আফিয়ার মারার কথা না বলে বলেছি বাইক থেকে পড়ে গিয়ে পা ভেঙেছি। আফিয়াও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ওরা বাহিরে যাবার পরে, দেখেছিস ছেলেটাকে তুই মেরেছিস, সে কথা না বলে বলেছে হোন্ডা থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে। দেখেছিস কত ভালো ছেলেটি। ছেলেটি যদি তোকে ভালো না বেসে আমাকে ভালোবাসতো তাহলে ওকেই আমি বিয়ে করতাম। রাখিস কেন? আচ্ছা চল বাসায় যাই। আমাকে বিকালে হাসপাতাল থেকে রিলিজ করে দেবার পরে বাসায় নিয়ে আসা হয়। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। এখন আমি সম্পূর্ণ সুস্থ। 15 দিন আগে গিয়েছিলাম ডাক্তারের কাছে ড্রেসিং করাতে। তবে এতদিন বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি। সিদ্ধান্ত নিলাম আজ কোথাও বের হব, কিন্তু যাব কিভাবে? 1, আম্মু এখনো বাইরে যেতে দিবে না। 2, বাইক তো নিতেই দিবে না। তারপর আম্মুকে 9-6 অনেক কিছু বুঝিয়ে বিকেলবেলা বাইক নিয়ে আমি আর আরিফ বের হলাম। আর হ্যাঁ, এই 2 মাসে আমার বাইকের লাইসেন্স করিয়ে নিয়েছি, ড্রাইভিং লাইসেন্সও করিয়েছি। আমরা দুজনে যাচ্ছি। হঠাৎ করে দেখি কিছু দূরে পুলিশ গাড়ি চেকিং করছে। আফিয়াও আছে। আমরা কাছে যেতেই একটা পুলিশ আমার বাইক থামালো। হেলমেট তো পরেছো, এবার গাড়ির কাগজপাতি দেখাও, ড্রাইভিং লাইসেন্স দেখাও। আমরাও সাথে সাথে গাড়ি থেকে নামলাম। আর আমাদের দেখা মাত্রই আফিয়া আমাদের দিকে এগিয়ে আসলো। ওনাদের যেতে দিন। ওকে ম্যাম। ওই তোমরা যাও, কাগজপাতি দেখাতে হবে না। তবে আমি কোনো কথা না শুনে বাইকের সিট খুলে কাগজপাতি বের করলাম। ওই তোমাদের কি বলা হলো? গাড়ির লাইসেন্স কিছু দেখাতে হবে না। আফিয়া আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি ওর দিকে একবারও তাকাই নাই। এই নিন আমার বাইকের কাগজ আর আমার ড্রাইভিং লাইসেন্স। তারপরে পুলিশটি আমার কাগজপাতি চেক করে বলল কোনো সমস্যা নাই। আমরা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। চলে আসার সময় দেখলাম আফিয়া আমার দিকে তাকিয়েছিল। তবে আমি দেখেই সাথে সাথে চোখ ঘুরিয়ে সেখান থেকে চলে আসি। এত সহজে সব কিছু ভোলা যাবে না। যাই হোক, বাসার দিকে আসতে আসতে রাত 10টা বাজলো। অনেকদিন পরে বেরিয়েছি তো, তাই আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছে, যে কখন টেরও পাই নাই। শীতের রাত, 10টা মানে অনেক রাত। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে অলরেডি। আমি আর আরিফ বাইক নিয়ে আসতেছি, রাস্তা খালি ফুল স্পিডে আসছি। তখন সামনে নজর গেল, দেখলাম এখনও পুলিশিনীর গাড়ি ওখানে দাঁড়ানো। আমি বাইক স্লো করে চালিয়ে ওর গাড়ির কাছে আসতেই ওকে গাড়ির সামনে দেখতে পেলাম না। তবে গাড়ির ওপাশ থেকে শব্দ আসতেছে, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও প্লিজ। আমার কানে শব্দটা আসা মাত্রই জোরে বাইক টেনে গাড়ির বিপরীতে এসে দেখি 3টা যুবক একটা মেয়েকে জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, গাড়ির ভিতরে অন্ধকার। ওই কে রে ওখানে? আমি আর আরিফ গাড়ি থেকে দ্রুত নামতে নামতে কথাটা বললাম। আমাদের কথা শুনে যুবক 3জন দৌড়ে পালালো। তখন গাড়ির অন্ধকার থেকে আফিয়া বের হয়ে আসলো। আমি আর আরিফ তো ওকে দেখে অবাক। আফিয়াকে দেখে আমি উল্টো দিকে ঘুরে দাঁড়াই। আপনি এখানে? আসলে আমার পিস্তলটা ভুলে বাসায় রেখে এসেছি, আর থানায় অনেক কাজ থাকায়
বাসার দিকে ফিরতেও দেরি হয়ে যায়। আর মাঝপথে ওই জানোয়ারগুলো আমার সাথে। বুঝলাম। আরিফ চলে আয়। আরিফ বাইকে উঠলেই চলে আসতে যাব তখনই আসলে বলতে চাচ্ছিলাম আমার গাড়ির চাকাটা ওরা লিক করে দিয়েছে। আমরা তাকিয়ে দেখলাম সত্যি গাড়ির চাকা লিক। আমরা গাড়ি থেকে নামলাম। আফিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিফ, তুই বাইক নিয়ে যা, গিয়ে ওনাকে নামিয়ে দিয়ে আয়। বন্ধু তুই যা, আমি এখানেই থাকি। তোকে যা বলেছি তুই তাই কর, এত বেশি কথা বলিস কেন? ওকে। আরিফ বাইক স্টার্ট দিয়ে দেয়। আসুন ম্যাম। আফিয়া বাইকে না উঠে আমার দিকে তাকিয়ে আছে। বন্ধু আমার থেকে তুই ম্যামকে নিয়ে গেলে ভালো হতো। আমি রাগী লোক নিয়ে আফিয়ার দিকে তাকালাম। বন্ধু তুই নামিয়ে দিয়ে আয়, আমি এখানেই আছি। তারপরে আমি কোনো কথা না বলে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম, কারণ আমি না গেলে আফিয়া যাবে না, তাই মাইন্ডকার চিপায় পড়ে যাচ্ছি। আমি বাইক স্টার্ট দিতেই পুলিশিনী এসে বাইকে বসলো, উঠে আমার কাঁধে হাত রাখলো। আমি বাইক চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আফিয়াদের বাসার সামনে এসে গেলাম। এতটা পথ কেউ কারোর সাথে কথা বলিনি, তবে আফিয়া গাড়ি থেকে নামার পরে, আপনি কি আমাকে এখনো মাফ করতে পারছেন না? তা হবে কেন, অনেক আগেই তো সবকিছু ঠিক হয়ে গেল। তাহলে আমার সাথে এমন করছেন কেন? সরি, আমি বুঝলাম না কেমন করছি আমি আপনার সাথে। পুলিশিনী কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, কথা বলছেন না যে? না কিছু না, তবে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কথাটা বলে আফিয়া বাসার ভিতরে চলে গেল। যাওয়ার আগে দেখলাম আফিয়ার চোখে পানি। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইক ঘুরিয়ে চলে আসলাম। কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, আফিয়ার চোখে পানি দেখলাম কেন? তাহলে কি আফিয়া আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি অপরাধ বোধগুলো জেগে ওঠার কারণে এমনটা করেছে? জানি না মেয়েদের মনে কি চলে, সেটা কেবল সে আর আল্লাহই জানে। আমি আরিফের কাছে আসতেই, কিরে তোর পুলিশিনীকে নামিয়ে দিয়েছিস? কিন্তু ওর চোখে পানি দেখলাম কেন? তারপরে আরিফকে সবকিছু খুলে বললাম। মামা কেস খেয়ে গেছে। মানে কি বলছিস? মানে পুলিশিনী তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি? তা হতেই পারে না, হয়তো ওর নিজের মনে অপরাধের অনুশোচনা জেগে উঠেছে, তাই এমন করেছে। না, তা এমন হতেই পারে না, হওয়ার কোনো চান্সই নেই। সত্যি বলছিস? আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে প্রমাণ নিয়ে দেখবি। তা তো দিতেই হবে, কারণ মেয়েদের কেউ বুঝতে পারে না ওদের মনের মাঝে কি চলে। ওকে, তাহলে তুই কালকে থেকে আবার পুলিশিনীকে পিছু নিবি। কি? আমাকে আবার মায়ের খাওয়ানোর ধান্দা? আরে না, শোন, আগে যখন পুলিশিনী পিছু নিতি তখন কি করতো, তোর দিকে রাগি চোখে তাকাতো, কিন্তু এখন পিছু নিবি, কারণ দেখবি তোর দিকে কি রাগি চোখে তাকায় না মুখে মুচকে হাসি নিয়ে তাকায়। সত্যি? বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারিস। ওকে ধরলাম, ও রাজি হয়ে গেল, কিন্তু আমার মনের ঝাল তো মিটবে না। কি মারটাই না মেরেছে ও মা গো। সমস্যা নাই, বিয়ের পরে সব সুদে আসলে মিটিয়ে নিবি। তা অবশ্য ভুল বলিস নাই, ওকে বিয়ের পরে বেড়া দিতেই থাকবো। তা তোর ইচ্ছে বিয়ের পরে প্যারা দিবি নাকি সারাদিন রোমান্স করবি সেটা তোর উপর নির্ভর করবে। তবে কালকে যদি মুচকে হাসি দেয় তোকে দেখে, তাহলে আমার কাছে চলে আসিস। ওকে দোস্ত, তাই করব। তারপরে আরিফকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় আসলাম। আম্মু খেতে দিল, খেয়ে পাড়ি জমালাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আগে ভাগেই একটু স্টাইল দিয়ে ফিটফাট হয়ে বাইক নিয়ে বের হলাম। মেইন কারণ আফিয়ার কাছে যাব, তবে তার আগে শুভ আরিফ ওদের কাছে গেলাম। বন্ধু তোকে তো আজকে নায়কের মতো লাগছে। আজ যদি তোকে এই অবস্থায় পুলিশিনী দেখতো, সত্যি সত্যি তোকে পোস্ট করে দিত। তাই নাকি? তো বল, পুলিশিনী কোথায়? দেখলাম মন্ত্রীর বাসার সামনে। কেন? শুনেছিলাম মন্ত্রীর ওখানে নাকি বড় একটা সমাবেশ আছে। ও আচ্ছা, তাহলে তোরা থাক, আমি আসছি প্রমাণ নিয়ে। ওকে দোস্ত, তুই যা, আমার এখানে আসছি। তারপরে আমি বাইক নিয়ে মন্ত্রীর বাসার দিকে আসতে লাগলাম। মন্ত্রীর বাসার সামনে গিয়ে দেখি পুলিশিনী একটা অন্য পুলিশের সাথে কি যেন বলছে, মনে হচ্ছে কিছু একটা বোঝাচ্ছে। আমিও একদম পুলিশিনীর সামনে গিয়ে থামলাম আর মনে মনে ঠিক করলাম, আজ পুলিশিনীর দিকে তাকাবো তো তাকাবই, আর চোখ সরাবো না, আর মুখে হাসি রাখবো। আমি পুলিশিনীর সামনে গিয়ে থামতেই আফিয়া আমার দিকে অবাক চোখে তাকালো। আমিও কোনো কথা না বলে ওর দিকে এক নজরে তাকিয়ে আছি। পুলিশিনীও আমার দিকে তাকিয়ে আছে, অনেকটা অবাক আর কিছুটা মন খারাপই চোখে। আমি কোনো কথা বলছি না, শুধু তাকিয়ে আছি। আফিয়াও আমার দিকে তাকিয়ে আছে, কই হাসি তো দিচ্ছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। দেখি কি হয়। এক পর্যায়ে আফিয়া আমাকে চোখ দিয়ে এক পাশে থাকলো। আমিও ব্যাপারটা বুঝতে পেরে
আমিও একপাশে আসলাম। কি ব্যাপার, আপনি আমার দিকে ওরকম করে তাকিয়ে আছেন কেন? কি ব্যাপার, কিছু বলছেন না কেন? দূর হাসছে না কেন? শুধু তাকিয়ে থেকে প্রশ্ন করছে। দূর ভালো লাগে না, মনে মনে এসব বলছি। কি হলো বলুন, কেন তাকিয়ে আছেন? তাকিয়ে আছি কারণ তোমার ওই দুই নয়নে নিজেকে হারিয়ে ফেলতে চাই। আজ জানতে চাই তোমার ওই চোখের ফোঁটা ফোঁটা জলবিন্দু রহস্য। দেখতে চাই তোমার ওই নয়নের মাঝে কার জন্য বেঁধেছ ঘর। যদি দেখি কারোর জন্য পানি বিন্দু দিয়ে বাঁধনি ঘর, তাহলে নিজের জন্য ওখানে রাখতে চাই একটা কুড়ে ঘর। খড়কুটা দিয়ে সেই ঘরে চাল বুনবো। প্রভাতের সেই সকালবেলা গাছ থেকে ঝরে পড়া ফুল দিয়ে বিছাবো তোমার জন্য বিছানা। পাবো কি সেই সুযোগ আমি? কথাগুলো বলে আফিয়া লজ্জামাখা মুখে মুচকি হাসি দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উফ, আল্লাহ গো, হেসেছে রে, মাইরি হেসেছে। কি হলো বলো, দেবে না সেই সুবর্ণ সুযোগটুকু আমায়? আফিয়া লজ্জামাখা মুখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও কিছু বলতে যাবে তার আগেই, ম্যাম আপনাকে স্যার ডাকতেছে। আসতেছি। আফিয়া কিছু না বলে চলে যেতে লাগলো। তবে চলে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে লজ্জামাখা মুখে হাসি দিয়ে চলে গেল। ওরে খোদা, আমি তো খুশিতে ওখানে দাঁড়িয়ে না থেকে সোজা নিলয় শুভ ওদের কাছে চলে আসলাম। কি ভাই, তোর পুলিশিনি কি হেসেছে? দোস্ত হেসেছে। সত্যি? হরে ভাই, সত্যি হেসেছে। তাহলে দেরি কেন, যা প্রপোজ করে দে। কি? বন্ধু তাই কর। করব, তবে এত তাড়াতাড়ি কেন? আরে যত তাড়াতাড়ি করবি তত তাড়াতাড়ি তোদের বিয়ে হবে, আর তো আগেই বিয়ে হবে, আর বিয়ের পরে তোর মায়ের সুদে আসল হিসাব নিতে পারবি। সেটা অবশ্য ঠিকই বলেছিস। তো যা, দাঁড়িয়ে আছিস কেন? কি এখনই? এখনই। ওকে, যাচ্ছি। তারপরে আমি আবার বাইক চালিয়ে আফিয়ার কাছে চলে আসলাম। পুলিশিনী আমাকে আবার দেখে আমার কাছে এসে বলল, আবার কি? হুন্ডায় উঠো। হুন্ডায় কেন? 10 মিনিট প্লিজ। ওকে করিম সাহেব, আমি 30 মিনিটের মধ্যে আসছি, আপনি এদিকটা সামলিয়ে নিন। তারপরে আফিয়া এসে আমার কাঁধে হাত রেখে হুন্ডায় বসলো। আমি ওকে একটা নীরব জায়গায় নিয়ে আসলাম। এখানে আনলে কেন? কিছু কথা বলার জন্য। কি কথা? আমি প্রতি উত্তরে কিছু না বলে ওর সামনে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুলের তোড়াটা বের করলাম। ফুলের তোড়াটা আসার সময় নিয়ে এসেছিলাম। আমি তোমাকে ভালোবাসি। আফিয়া অবাক হয়ে মুখে 2 হাত চেপে দাঁড়িয়ে আছে। ও হয়তো ভাবতেও পারে নাই আমি এমন একটা কাজ করব। এই পুলিশিনীকে নিয়ে স্বপ্নের ঘর বাঁধতে চাই। করবে আমায় বিয়ে? উইল ইউ ম্যারি মি? আফিয়া কিছু বলছে না। কি হলো, কিছু বলো। তুমি আমাকে ভুল বুঝছো। ভুল বুঝছি মানে? আল্লাহ, এখন কি করব? কি হলো বলো, কি ভুল বুঝছি? ভুল এটাই বুঝছো যে আমি তোমাকে ভালোবাসি না। কি? আমি যেটার ভয় পাচ্ছিলাম তুমি সেটাই করলে। আসল কথা এটা যে আমি তোমাকে কখনোই ওই নজরে দেখি নাই। ভালো যদি নাই বাসো তাহলে ওই সময় ওভাবে হাসার মানে কি? তখন তোমার বলা পাগলামি কথাগুলো শুনে হাসছিলাম। তোমাকে আমি তখনই বলতে চেয়েছিলাম, কিন্তু স্যার ডাকায় বলা হয় নাই। ও, তা আমাকে কি ভালোবাসা যায় না? ভালোবাসা যায়, কিন্তু তোমার প্রতি আমার সেরকম ফিলিংস নাই, আর তুমি আমার থেকে অনেক ছোট। ছোট বলে কি ভালোবাসা যায় না? দেখো, তোমাকে কথাগুলো বলতে অনেক খারাপ লাগছে, কিন্তু তবুও বলতে হচ্ছে। আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে এতদিন আমি শুধু ছোট ভাইয়ের নজরে দেখে এসেছি। আমি অবাক চোখে আফিয়ার দিকে তাকিয়ে আছি। তুমি অনেক ভালো একটা ছেলে, আর আমার থেকে তুমি অনেক ভালো মেয়ে পাবে জীবনসঙ্গী হিসেবে। আমাকে মাফ করে দিও। আমি কিছু না বলে ওখান থেকে হুন্ডায় উঠে স্টার্ট দিয়ে চলে আসলাম। চলে আসার সময়, প্লিজ মাহমুদ, আমাকে ভুল বুঝো না। পিছন থেকে কথাগুলো আফিয়া বলল, কিন্তু আমি আর না থেমে সেখান থেকে চলে আসলাম। সত্যি বলতে আমি কখনো কল্পনাও করতে পারি নাই আফিয়া আমাকে এই কথাগুলো বলবে। ওই সেই চোখের পানি, সেই হাসি সবই বলছিল। আমাকে ছোট ভাইয়ের মতো দেখে। এখন নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। সত্যি মেয়েদের বাচনভঙ্গি বোঝা এত সহজ না। ওদেরকে ওদের মা বাবাও বুঝতে হিমশিম খায়। আর আমরা তো কোথাকার চুনোপটি শুভ। আরিফ ওদের প্রতি খুব রাগ হচ্ছে। ওই হারামিগুলোর জন্য এত তাড়াতাড়ি প্রপোজ করতে গেছি। আমি ডিরেক্ট ওদের কাছে গেলাম। ওরা আমাকে দেখে এগিয়ে আসলো। আরিফ আর শুভ ছিল, নিলয় সিয়াম ওদের দেখলাম না। কিরে বন্ধু, প্রপোজ করেছিস? রাজি হয়েছে? আমি বাইক থেকে নেমেই ওদের দুজনের গালে 2টা কষে থাপ্পড় মারলাম। শালা, আমাকে যে ভালোবাসে শিওর না তোরা? শোন, আমাকে শুধু ছোট ভাইয়ের মতো দেখে, ও আমাকে ভালোবাসে না। কি? আমি আর কিছু না বলে ওদের থেকে বাসায় চলে আসলাম। আরিফ আর শুভ ও কিছু বলছে না। ওরাও বোকার মতো দাঁড়িয়েছিল। ওরাও এটা ভাবতে পারে নাই যে আফিয়া আমাকে ফিরিয়ে দিবে। বাসায় যাবার পরে
কি করে কোথায় গিয়েছিলি? সেই সকালে বেরিয়েছিস, তাও হালকা নাস্তা করে। খাবি না এখন? না, খাবো না। কেন, কি হয়েছে? আম্মু তোমার ছেলে ছ্যাঁকা খাইছে, তার বুকের মাঝে অনেক কষ্ট, খাবার নামবে না গলা দিয়ে। তুই সেকা খাইছিস? তোর মনে কষ্ট? কেন তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস কিভাবে করব? মানুষ সেকা খাইলে কান্না করে, কিন্তু তুই তো দিব্যি আছিস। তুমি জানো আমি কান্না করছি না, চোখে পানি নাই বলে দেখতে পাচ্ছ না। চোখের পানি কান্না করতে করতে শুকিয়ে গেছে। এখন চোখের পানি নাই, তবে কেঁদে কেঁদে হৃদয়টা ভিজাই ফেলেছি। তুমি তা দেখতে পাচ্ছ না? আল্লাহ আমার উঠাইয়া নিয়ে যাও। কেন উঠে নিবে কেন? কারণ আমি তোর মনের মধ্যে কান্না দেখতে পারি না বলে। আমি কত বোকা, তাই না? এরপর থেকে ভালোভাবে দেখবা। আচ্ছা, কারো থেকে শিখে নিব। তা তুমি কি বাপ এখন খাবার খাবা? খাবার খাবো না কেন? তুমি না সেকা খাইলা, এখন আবার কেন খেতে হবে? উফ আম্মু, তুমি এত বোকা কেন? খাবারের সাথে ছ্যাঁকা খাবার কিসের সম্পর্ক? ওটা এক বিষয় আর এটা আরেক বিষয়। হ্যাঁ তাই তো, আমি ভুলে গিয়েছিলাম। আম্মু কিছু বললা? কই না তো, আমি আবার কি বলবো, তুই খেয়ে নে। আপনারাই বলেন খাবার খাওয়ার সাথে প্রেমে ছ্যাঁকা ব্রেকআপ হওয়ার কিসের সম্পর্ক? আমাকে ছ্যাঁকা দিয়ে তো ওই পুলিশিনী দিব্যি আছে, তাহলে আমি খাবার খাওয়া বাদ দিব কেন? খুনি হাজারটা খুন করেও জেলে বসে খাবার খাচ্ছে। মধ্য কথা হলো, যে যাই করুক না কেন খাবার খাওয়া কারো থেমে নাই, তাহলে আমি কেন না খেয়ে থাকবো? খাবার পেয়ে পেট ঠান্ডা হলো, পেট ঠান্ডা আমিও ঠান্ডা, তাই আর সময় না খরচ করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর আমার মন কান্না করতে লাগলো। তারপরে কখন যে ঘুমিয়ে গেছি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। টাটা, গুড নাইট। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখে আরিফ, শুভ ওরা সবাই একসাথে বসে আছে। ওদের কাছে গেলাম। কি রে হারামিরা, তোরা এখানে মন খারাপ করে বসে আছিস কেন? বন্ধু, আর কখনো মেয়েদের নিয়ে গবেষণা করব না। কেন? কারণ ওরা হলো গিরগিটির মতো, যখন তখন রং বদলায়। তাহলে বুঝছো যে মেয়েরা দরকার ছাড়া কথা বলে না? দোস্ত, খুব ভালোভাবে বুঝতে পারছি। বুঝছস ভালো। আমরা যখন বসে বসে আড্ডা দিচ্ছিলাম তখন তাকিয়ে দেখি দূর থেকে পুলিশিনী আমাদের দিকে তাকিয়ে আছে। আরিফ, পুলিশিনী এখানে কেন? জানি না তো। খাইছে রে, এই তো দেখছি আমাদের দিকে আসছে। হ্যাঁ তাই তো দেখছি। পুলিশিনী অবশেষে আমাদের কাছে এসে পড়লো। তোমরা সবাই ভালো আছো তো? ম্যাম ভালো আছে, আপনি? আমিও ভালো আছি। তো ম্যাম আপনি এখানে কেন? তোমাদের প্রিন্সিপালের সাথে দেখা করতে এলাম। শালারা আজাইরা পেঁচাল শুরু করছে। হ্যাঁ জানেমান, কি করছো? কোথা থেকে রিমা দৌড়ে এসে আমার বাম হাত জড়িয়ে ধরে বসে পড়লো। আর রিমা হচ্ছে অনেক ভালো একটা মেয়ে, অনেক ফ্রি মাইন্ডের, আর আমাদের সবার বেস্টও। আমাকে দেখলে জড়িয়ে ধরবে, এটা মনে হয় ওর অভ্যাস। তাই তো কোথা থেকে দৌড়ে এসে আমার বাম হাত জড়িয়ে গা ঘেঁষে বসলো। পুলিশিনী তো অবাক চোখে তাকিয়ে আছে। আমি প্রতিবার দূরে সরিয়ে দেই, কিন্তু আজকে পুলিশিনীকে জেলাস ফিল করানোর জন্য নাটক শুরু করলাম। এই তো কলিজা, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমিও রিমার হাত জড়িয়ে ধরলাম। ওমা, সত্যি বলছো? সত্যি সত্যি, 3 সত্যি। ওলে ওলে আমার সুইট সোনাটা। পুলিশিনী এক নজরে আমাদের দিকে তাকিয়ে আছে। ও হ্যাঁ, পরিচয় করিয়ে দেই। এ হলো আমাদের থানার নতুন এসিপি আফিয়া আপু। আর আপু এ হলো আমার জানেমান। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আমার অনেক কাজ আছে, আমি আসছি। এই বলে পুলিশিনী দ্রুত স্থান ত্যাগ করলো। কি ব্যাপার, পুলিশিনী চলে গেল কেন? সব বুঝো মনু, এটা বুঝো না? যাও মুড়ি খাও। বুঝছি, জেলাস হচ্ছে। এই তো মামুর বেটা, বুঝছস? আমি কিন্তু তোমাদের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। আরে হ্যাঁ, তোকে তো কিছু বলি নাই। তাহলে শোন। তারপর রিমাকে সবকিছু খুলে বললাম। ওহো, এই ব্যাপার। আগে বলবি না, তাহলে নাটক আরো একটু বেশি করতাম। সেই যাই হোক, তুই এখন বুঝতে পারছিস তো যে তোর কি কি করতে হবে? খুব ভালো করেই বুঝতে পারছি। গুড, চল শুরু করে দেই। পুলিশিনী প্রিন্সিপালের রুমে আছে, একটু পরে বের হবে। ওকে তোরা যা, আমরা এখানে আসি। ওকে তোরা থাক, আমরা একটু পুলিশিনীকে বাজিয়ে আসি। তারপরে রিমাকে হুন্ডাই বসিয়ে প্রিন্সিপালের রুমের নিচে দাঁড়িয়ে পুলিশিনীর জন্য অপেক্ষা করতে লাগলাম। এখন দেখবে আর ফুলবে। পুলিশিনী প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আমাকে আর রিমাকে হুন্ডায় বসা দেখে আড়ালে দাঁড়িয়ে গেল। ওই, তোর পুলিশিনে লুকালো? এখন শুরু করা যাক। বাবু চলো না, নদীর কিনারায় গিয়ে প্রেম করি। ওকে শোনা, চলো। তোমার জন্য তো আমি আকাশের চাঁদও এনে দিতে পারি। তাহলে চলো, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। ওকে চলো। তারপরে হুন্ডা স্টার্ট দিয়ে কলেজ থেকে রিমাকে নিয়ে বের হতে লাগলাম। কিছু দূর যাবার পরে লুকিং গ্লাসে তাকিয়ে দেখি পুলিশিনীর গাড়িও আমাদের পিছু পিছু আসছে। তার মানে ওষুধে কাজ করেছে। ওই রিমা, পুলিশিনীও তো আমাদের পিছু নিয়েছে। দেখছি তো, এখন কি করব? আচ্ছা শোন, কি করতে হবে। তারপরে সবকিছু রিমাকে বুঝিয়ে বললাম।
হেব্বি জমবে কিন্তু। তারপরে আমরা নদীর তীরে এসে একে অপরকে জড়িয়ে ধরে বসলাম, আর পিছু পিছু পুলিশিনেও আসলো আমাদের ফলো করতে করতে। এসে গেছে, এবার শুরু করো। তা বলতে পুলিশিনে আমাদের কাছাকাছি এসে একটু আড়ালে দাঁড়ালো। জানো তোমাকে আমি কতটা ভালোবাসি সোনা? কতটা সোনা? কতটা ভালোবাসি সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে পেঁয়াজে যতদিন ঝাঁজ থাকবে ততদিন তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে। কি পেঁয়াজের সাথে তুলনা করলে কেন? তুমি জানো পেঁয়াজের কতটা দাম, তেমনি আমার ভালোবাসা এতটা দামি। ও মা, তাই নাকি? ওই পাখি, একটা গান শোনাও না। গান শুনবা? এই সোনালি বিকালটাকে তোমার মুখের গান শুনে পূর্ণতা দিব। আচ্ছা, গাইতেছি। ওদিকে পুলিশিনী মনে মনে বলছে, কুত্তা আমাকে প্রপোজ করে এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারছে। শালা একদিন যেতে না যেতেই অন্য একটাকে ধরেছে। আরো নানা ধরনের আজে বাজে কথা বলছে রাগের চোটে। ওকে পাখি, গান শুরু করো। এবার রিমা অল্প একটু গান গিয়ে থেমে গেল। বলতে গেলে গানে এক কলিও ভালো মতো গায় নাই। থেমে গিয়ে বলে আর নাকি পারবে না, লজ্জা করে। ওয়াও সোনা, অস্থির লেগেছে। আমার কানে এখনো তোমার মধুর ভেসে যাচ্ছে। সত্যি বলতে ওর গানের আগামাথা কিচ্ছু আমি বুঝি নাই। ধন্যবাদ সোনা, এবার আমার গিফট দাও এত সুন্দর করে গান শোনানোর জন্য। গিফট চাই? ওকে, এদিকে ঘোরো। রিমা ঘুরতেই আমি হাত দিয়ে ওর মাথা আমার মুখের সামনে আনলাম। আমি মুখ দিয়ে শব্দ করতে লাগলাম আর আস্তে আস্তে বললাম, ওই তুই ছাড়া পাওয়ার চেষ্টা কর, যাতে করে পুলিশিনী বুঝতে পারে যে আমি তোকে জোর করে কিস করছি। আমার কথা মতো রিমাও নাটক শুরু করলো। মনে হচ্ছে একে সত্যি আমি জোর করে কিস করতেছি। এটা দেখে পুলিশিনী ছি ছি ছি। পুলিশিনী আর ওখানে দাঁড়িয়ে থাকতে না পেরে চলে গেল। পুলিশিনী চলে যাবার পরে এটা কি হলো, কিছু না করে চলে গেল কেন? আর এক্ষুনি কি করবে বুদ্ধু? কেবল তো শুরু। আচ্ছা, এটা না হয় বুঝলাম, কিন্তু পুলিশিনী তো বলল আমাকে ভালোবাসে না, তাহলে এখানে আসলো কেন? মেয়েরা নিজেরাও জানে না ওরা কাকে ভালোবাসে আর কাকে না। তুই মেয়ে হয়েও এ কথা বলছিস? বলছি, মেয়েরা যতই মুখে বলুক না কেন তোমাকে আমি ভালোবাসি না, কিন্তু সেই ছেলেটাকে যদি অন্য কোনো মেয়ের সাথে দেখে তাহলে সে বুঝতে পারে সেই ছেলেটাকে ভালোবাসে। তার মানে পুলিশিনীও আমাকে ভালোবাসে নাকি? অবশ্যই বাসে, না হলে ওর এমন রিয়াকশন, তোর পিছু নেওয়া, রেগে চলে যাওয়া, সময় হলে ঠিকই বলে দিবে। বললেই ভালো। আচ্ছা, তুই যে আমার সাথে নাটক করছিস, তোর কোনো সমস্যা হবে না তো? কিসের সমস্যা হবে আমার? তোর বয়ফ্রেন্ড তোকে কিছু বলবে না তো? আরে না, ওরে আজ আমি সব বুঝাই বলবো নি। আচ্ছা, তা যা বলিস, তোর সম্পদ তুই যেমন করে ব্যবহার করবি। হারামি, চুপ কর। ওকে চুপ, এখন চল বাসায় যাই। চল। বাসায় না গিয়ে কি তোর সাথে এখানে বসে প্রেম করবো নাকি? করতেও পারিস। যা কুত্তা, দূরে গিয়ে মুড়ি খা, আমার জন্য ওই যথেষ্ট। যাই হোক চল, তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় যাব। আরে না, তোকে আমার সাথে যেতে হবে না, আমি ওর সাথে দেখা করতে যাব, তুই বাসায় যা। ওকে বাইরে, আর হ্যাঁ ভুলে যাস না কিন্তু। আরে না, সাবধানে যাস। ওকে। তারপরে আমি বাসায় চলে আসলাম, আর রিমা গেল ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর ওদিকে পুলিশিনী বাসায় গিয়ে ভাবছে, শালা লুচ্চা কোথাকার, আমাকে বলে সে নাকি আমাকে ভালোবাসে, না করার সাথে সাথে অন্য একটা মেয়ের সাথে ইটিস পিটিস করছে। আর যদি আমার সামনে কখনো আসে তাহলে ওকে আমি খুন করে ফেলবো। এসব একা একাই বকবক করছে, আর আফিয়া ওর মনের সাথে ঝগড়া করছে। আফিয়ার অবস্থা, ওর মন আরো। আচ্ছা তোর কি মাহমুদ অন্য কোনো মেয়ের সাথে ইটিস পিটিস করলে মারবে কেন? কুত্তাটা মারবে না কেন সেটা আগে বল। ও না আমাকে বললো ও আমায় ভালোবাসে, কিন্তু তুই তো ওকে ভালোবাসিস না, তাহলে তোর সমস্যা কোথায়? তুই তো জ্বলছিস কেন, পুরো ছাই হচ্ছিস কেন? তোর তো খুশি হবার কথা, যাকে ভালোবাসিস না সে তোর পিছু পিছু ঘুরঘুর করবে না। আফিয়া মাথা চুলকাতে চুলকাতে বলল, হ্যাঁ তাই তো, ও অন্য কোনো মেয়ের সাথে ঘুরঘুর করলে আমার কি? আমি কেন এত জ্বলছি? কেন আমার এত রাগ হচ্ছে? কারণ কি তুই জানিস? কি কারণ? তুই নিজেও জানিস না যে তুই মাহমুদকে ভালোবেসে ফেলেছিস। কি? এখনো সময় আছে, নিজের সাথে যুদ্ধ না করে গিয়ে তোর ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু কিভাবে? ওর রাজ্যে যে এখন অন্য কেউ থাকে। তো কি হয়েছে? তোর ভালোবাসা দিয়ে ওকে তোর রাজ্যে নিয়ে আসবি, শোধবোধ। তো এখন আমি কি করব? তুই নিজেই ভাব তুই কি করবি।
সারা রাত ভাবে আফিয়া নিজের মনের সাথে নিজেই কথা বলছে। আফিয়া এখন খুব ভালো করে বুঝতে পারছে যে আমাকে ওর মনে জায়গা দিবে না বলতে বলতে দিয়েই ফেলেছে। তার এখন আমাকে লাগবেই। এদিকে আমি তো হেভি মজায় আছি। নাগিন ড্যান্স দিমু না কি ঘুমের ঘরে? না থাক, পুলিশিনী রাত জেলাস থেকে সেই একটু ঘুম দিলাম, এক ঘুমে রাত কাবার। সকালে ঘুম থেকে ওঠার পরে রিমা, নিলয়, শুভ ওদের সবাইকে ক্যাম্পাসে আসতে বললাম। তারপরে আমিও নাস্তা করে বের হয়ে পড়লাম। হাই বন্ধু।